নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। বিগত ৩৫ বছর ধরে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করে চলেছে, সফলতার সঙ্গে স্বপ্ন সত্যি করে চলেছে রাইস এডুকেশন। এবার বোধহয় আপনার পালা। রাইস অনলাইন ক্লাসে রয়েছি আমরা, ইংলিশ ক্লাসে রয়েছি। আর ইংলিশ এই সাবজেক্টটা কম্পিটিটিভ ফিল্ডের জন্য কতটা ইম্পর্টেন্ট বলার অপেক্ষা রাখে না। তবে আজ কোন টপিক নিয়ে আমরা পড়াশোনা করব, ডিসকাশন চলবে, কোয়েশ্চেন থাকছে আপনাদের জন্য, সব কিছু অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য ক্লাসের মতোই। আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ সেন, আমাদের রাইস এডুকেশনের টিচার। স্যার, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার, ইংলিশ ক্লাস আজকে কিন্তু আমরা কোন টপিকটা করছি? আমরা টপিক হিসাবে যেটা করছি আজকে মেনলি, যেহেতু সামনে বিসিএস মেন্স বা পিএসসি যেগুলো বাকি পরীক্ষা রয়েছে সবই মেন্স রয়েছে, তার সঙ্গে আইসিডিএস মেন্স থাকবে। তো এখানে আমি যেটা আজকে তোমাদের জন্য অনেক দিন বাদে, দেখো যেহেতু আমরা সিচুয়েশন যেহেতু নর্মাল নয় সব সময়, তো যেহেতু আমাদের ক্লাস করার সময় যেটা দেখা যায় যে ডেসক্রিপটিভ প্যাটার্ন রাইটিং করতে গিয়ে তোমরা অবজেক্টিভের অনেক কনস্ট্রাকশনে প্রবলেম পাচ্ছ, যার জন্যে এই ধরনের ক্লাসগুলো আমরা আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে এটা অ্যারেঞ্জ করা হচ্ছে। তো যাতে তোমরা দূরে থেকেও অ্যাটলিস্ট লাইভ কিছু টিপস আমরা দিতে পারি, এবং সেটা হয়তো কিছুটা কাজে লাগলে আমরা নিজেদের ভাগ্যবান মনে করব। ঠিকই, যাতে কোনো রকম সিচুয়েশনে কোনো প্রিপারেশনে যেন তোমাদের ঘাটতি না হয়, তার জন্য রাইস এডুকেশন এবং টিচাররা তো রয়েছেন। স্যার, আজকে আমরা তাহলে সরাসরি ক্লাসে চলে যাই, তারপর নয় কোয়েশ্চেন বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন চলবে। ওকে ওকে, সবাই একটু মাথায় রাখবে যে এই যে ডেসক্রিপটিভ প্যাটার্নগুলো আসতে চলেছে, যে টপিকগুলো তোমরা পাচ্ছ, তোমরা তো টপিক তৈরি করছোই। এখন দেখো বিভিন্ন মহল থেকেই তোমরা জানো যে অনলাইন সাপোর্ট তোমরা পাচ্ছ, কিন্তু সবসময় মাথায় রাখবে যে অনলাইন সাপোর্টে ডেসক্রিপটিভ রাইটিং অবভিয়াসলি ইটস নান আদার দ্যান এনিথিং এলস, কিন্তু যখন তুমি এটা প্র্যাকটিস করছো অ্যাটলিস্ট ট্রাই টু রাইট সামথিং বাই ইয়োর ওন, ঠিক আছে? যেখানে তোমার ওখানে গিয়ে যখন তুমি পরীক্ষায় বসছো, সেটা অনলাইন হোক অফলাইন মোড হোক, কী সিচুয়েশন আসতে চলেছে ইন নেক্সট 2 years উই ডোন্ট নো। আমরা জানি যে অনলাইনেও টাইপিং টেস্টের মাধ্যমেও হতে পারে বিভিন্ন পরীক্ষা, সুতরাং সেগুলো একটু মাথায় রেখে করবে যে সেটা বিট ফ্রম পিএসসি ব্যাকগ্রাউন্ড, বিট ফ্রম এসএসসি ব্যাকগ্রাউন্ড, বিট ফ্রম ব্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড, যেখানেই তুমি যাচ্ছ সেখানে যেন অনলাইন হোক অফলাইন হোক তুমি লিখতে পারবে। আর এই লেখার জন্য যেটা করবে, কনস্ট্রাকশনে একটু জোর দাও। যেহেতু তোমরা জানো যে আমরা এমনিও ক্লাস করার সময় বলে থাকি যে 3টে জিনিসকে একটু মাথায় রাখবে। একটা হচ্ছে পার্টস অফ স্পিচ, 2 নম্বর টেন্স, আর 3rd হচ্ছে তোমার ভোকাবুলারি, ঠিক আছে? এই 3টে যদি তুমি মিশেলটা ঠিকঠাক করতে পারো, ঠিক আছে, ইটস মানে নাথিং লাইক যে আমরা কিছু পারবো না। মানে অনেকেই এরকম মাথায় রাখে যে আমি অবজেক্টিভ ভালো করে ক্লিয়ার করে গেলাম কিন্তু ডেসক্রিপটিভে স্যার আমরা কিচ্ছু পারি না। এই মানে একটা কনফিডেন্স লস আমরা সবসময় দেখি, যে এই কনফিডেন্সটা লস করা যাবে না, ঠিক আছে? এটা মাথায় রাখো যে ইউ আর গেটিং 3 months 6 months টাইম অ্যাহেড, যেখানে তুমি কিন্তু পরীক্ষার আগে, স্পেশালি যারা তোমরা বিসিএস মেন্সে যাচ্ছ, দোজ আর গোয়িং দেয়ার are very much experienced. We know ki they have got literal experience of writing, but still তোমাদের যদি কোনো প্রবলেম মনে হয় লেখার জন্য, তোমরা এই তিনটে জিনিস মাথায় রাখো। আর যেটাই আজ থেকে যেটা করছো, যেটা সব কিছু করার পরে যখন তুমি রাত্রে একবার শুতে যাওয়ার আগে একটা ডায়েরি মতো করো, যেখানে তুমি একটু লিখে রাখো যে আজকের এক্সপিরিয়েন্সেস কী কী, কোন কোন টপিক পড়াশোনা করলে, কী কী টপিক পড়বে, কী কী টপিক তোমার মাথায় আছে যেগুলো করবে, এই টপিক লিস্ট করো, তার কিছু কিছু করে পয়েন্ট লিখে রাখো। স্পেশালি প্রেসি, ট্রান্সলেশন, এসে, নিউজ পেপার রিপোর্ট রাইটিং, ডায়ালগ রাইটিং, এই 5টা খুব ভালোভাবে তৈরি করো। যে কোনো মেন্সে এই 5টার মধ্যে থেকেই আসছে। এবং তার সঙ্গে এই টেন্স আর পার্টস অফ স্পিচটা একটু দেখো, কারণ কি টেন্স যখনই তোমরা করছো, টেন্সে সবচেয়ে বেশি ভুল পাওয়া যাচ্ছে। কি হচ্ছে, মানে দ্য রিজন বিং there behind this is nothing in our spoken colloquial language is helping in our tense writing. While we are going for writing, টেন্সের যখনই তুমি জায়গাটা দেখছো, তখন তোমার কি হচ্ছে, এই স্পোকেনের একটা কোথাও যেন যে মিস ইউসেজগুলো হচ্ছে সেগুলো কোথাও গিয়ে হ্যাম্পার করছে। সে কিছুই না, আমরা যখন বলছি যে আই এট সামথিং ইন দ্য মর্নিং, এটা কিন্তু গ্রামাটিক্যালি tense is not approving this. Why? I ate something in the morning, that means it's related to 24-hour day schedule. This is the calendar date, same date. I'm reporting somewhere in the afternoon and I'm telling ki I have taken something in the morning. কিন্তু এই যে মর্নিংয়ে নিয়েছো, এটা কিন্তু আমরা টেন্সটা স্পোকেনে কিন্তু আমরা বলি I took something, I ate something in the morning, and that's
বিইং দ্য রিজন বিহাইন্ড দ্য এরর। এই এররগুলো তোমাদের কন্ট্রোল করতে হবে যখন তোমরা স্পেশালি ইউ আর গোয়িং ফর ট্রান্সলেশন অ্যান্ড প্রেসি রাইটিং। ওকে, নট দ্যাট কি তোমরা সবসময় এই টেন্সটাকে মানে একদম ম্যান্ডেটরিলি ফলো করতে হচ্ছে, স্পেশালি এসে রাইটিংয়ের জন্য ফ্লোটা যখন আছে তুমি কি ভাবছো যে এত টেন্সের করতে হবে, বিচার করে লিখতে হবে, তা নয়। কিন্তু মেজর জায়গাগুলো পয়েন্ট আউট করো, সেই জায়গাগুলো দেখো। তার সঙ্গে একটু পার্টস অফ স্পিচগুলো যেরকম দেখবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, দিজ 8 আর দ্য রুল অফ পার্টস অফ স্পিচ, দিজ আর দ্য রুলার্স। অ্যান্ড এই 8টা পার্টস অফ স্পিচকে তুমি কীভাবে কাজে লাগাচ্ছ, স্পেশালি ওয়েন ইউ আর ইউজিং অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, সেখানে কী প্রবলেম আসছে, সেখানে কোথায় কম্প্যারিজন করতে গিয়ে কোন কেস অফ প্রোনাউন তুমি ইউজ করছো, এইগুলো কিন্তু বেশি করে দেখা হবে। ঠিক আছে, তুমি যখন লিখছো একটা ট্রান্সলেশনের জায়গায় তুমি লিখলে যে হি রানস ফাস্টার দ্যান মি, দ্যাটস নো ডাউট there is no problem in spoken when we are speaking something, কোনো প্রবলেম নেই এটা, হি ইজ রানিং ফাস্টার দেন মি। কিন্তু যখনই তুমি লিখছো এখানে কিন্তু পয়েন্ট করা হবে, এরর হিসেবে ট্রিট করা হবে। Why? Because here the point of comparison is running, and the running is being compared between two agents, he and me. এই যে মিটা করলে that's an objective case. When you are having comparison, especially with the help of than, as, so as, such as, all these must get both the agents in the same case, especially when the subjects are being compared, both the subjects should be in the subjective mode. ওকে, ঠিক সেরকমভাবে যখন তুমি অবজেক্টের মধ্যে কম্প্যারিজন করছো, এবার মাথায় থাকলো আমাদের গ্রামার ক্লাসে বলা হয়েছিল যে হি এর সঙ্গে সবসময় আই কম্প্যারিজন হবে, কখনোই তার মানে কম্প্যারিজনে দ্যান থাকলে আমি হিম বা মি আনবো না, নট লাইক দ্যাট। তুমি যখন বলছো ইট ইজ বেটার টু টক টু হিম রাদার দ্যান মি, তখন কী হলো, ইট ইজ বেটার টু টক টু হিম দ্যান মি, তখন ইট ইজ বেটার টু টক টু হিম, দ্যাট মিনস ইটস অ্যান অবজেক্ট, ইটস আ টার্গেট। যখন এরকম অবজেক্টিভ কেস হচ্ছে তার মানে দুটো এজেন্টই কী হচ্ছে, অবজেক্টিভ মোড, তখন তোমায় কিন্তু অবজেক্টিভই রাখতে হবে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এইগুলো একটুখানি ডিটেলে দেখো। সঙ্গে কি করবে, ভোক্যাবস অ্যাপ্লিকেশন। কোনো একটা জায়গায় তুমি লিখছো, তোমার ট্রান্সলেশন এসছে যে আমি বারান্দায় বসে দেখছি যে অদ্ভুত একটা সুন্দর সিনারি, কোথাও একটা বেড়াতে গেছো, সেখান থেকে দেখছো, তো তুমি বলতেই পারো যে আই ওয়াজ হ্যাভিং আ গ্লান্স, আই ওয়াজ ওয়াচিং, আই ওয়াজ স্টেয়ারিং, এরকম অনেক কিছু বলছো। কিন্তু যখন কেউ একটা এখানে মনে করলো যে কিছু ভোক্যাবস অ্যাপ্লিকেশন করে দেবে, কোনো একটা ফর্ম অফ অ্যাডজেক্টিভ, কোনো একটা ফর্ম অফ সিনোনিমাস ইউসেজ এখানে করে দেবে, কীরকম, তোমরা দেখো অ্যাডজেক্টিভ ফর্ম পড়েছিলে ফরেন অ্যাডজেক্টিভে, আই থেকে পড়েছিলাম কি আমরা, অকিউলার, ঠিক আছে, অপথ্যালমিক, অপটিক্যাল, স্পেকটাকুলার, এই ধরনের জিনিসগুলো। যখন তুমি এটা ইউজ করবে একটুখানি অন্যভাবে, দেখো আমার চোখে ধরা পড়লো একটা সুন্দর দৃশ্য, আমি সেটাকে সবাই বলছে আই ওয়াজ ওয়াচিং, আই ওয়াজ গ্লেয়ারিং, আই ওয়াজ গ্লান্সিং, আই ওয়াজ স্টেয়ারিং, আই ওয়াজ গেজিং, অনেক কিছু বললো। তুমি শুধু ওখানে লিখে দাও দেয়ার ওয়াজ আ হিউজ সিনিক বিউটি ইন দ্য অপথ্যালমিক ব্যালকনি অফ মাই ব্যাক অফ দ্য মাইন্ড। অপথ্যালমিক ব্যালকনি কী হলো, চোখের বারান্দায়, মানে তুমি ওটাকে প্রেজেন্টেশনটা এইভাবে করলে যে ভোকাবুলারি অ্যাপ্লিকেশন দিয়ে ওই জিনিসটাকে তুমি একটু মোল্ড করলে, যেটাকে বলা হচ্ছে অর্নামেন্টেশন। এই অর্নামেন্টেশন খুব বেশি দরকার নেই, কিন্তু মাঝে মধ্যে এটা দরকার। এগুলো করলে কি হয়, পরপর যখন খাতা কেউ দেখছেন, হিউম্যান সাইকোলজি, হিউম্যান ব্যাক অফ দ্য মাইন্ডে কী হয়, যারা দেখছেন তাদেরও একটা কি লেথার্জি আসে। তারা যখন পরপর ওই একই জিনিস এক্সপেক্টেড যে এই লাইনটা, ফার্স্ট লাইনটা এটাই হয়, ফার্স্ট লাইনটা এটাই হয়, এটাই লিখবে, এই জায়গায় তুমি হঠাৎ করে একটা খাতা পড়লো যেখানে এরকম একটা সুন্দর ইউসেজ আছে, তাহলে কি হয়, এখানে যে ইমপ্রেশনটা ক্রিয়েট হয়, সেই ইমপ্রেশনটা কিন্তু কেউ কোনো দিন মানে ওটা কোনো মেকানিক্যালি তৈরি করা যায় না। ওই যে সঙ্গে সঙ্গে এক্সামিনার কী করলেন, মানে যিনি খাতা দেখছেন, স্ক্রুটিনি করছেন বা ইনভিজিলেট করছেন, যে কেউ তোমাকে বসিয়ে দেওয়া হলো, তুমি লিখে এলে, পরে তিনি এটা কপি চেকার কপি দেখছেন, তার হঠাৎ করে তিনি উঠে বসলেন, বাহ ভালো লিখেছেন। এই যে এখানে 0.5, 1.5 যে এক্সট্রা হলো, এই এক্সট্রা নটগুলোকে তুমি অ্যাড করো, তুমি একটা কিন্তু 5-6 মার্কসের একটা গ্যাপ করে ফেলতে পারবে।
একদম। এবং আমরা তো জানি যে কম্পিটিটিভ ফিল্ডে পয়েন্ট নাম্বারও একদম, কতটা ম্যাটার করে Matter সেটা করে। বলার অপেক্ষা রাখে না, যে কয়েক হাজার ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী পিছিয়ে যেতে পারে, আমি অনেকটা এগিয়ে যেতে পারি। অনেকটা এগিয়ে যেতে সেটাই। মানে বাহ, খুব ভালো যদি tips 1.5 students দের 2 জন্য। যদি এক্সট্রা 3-4টে রাইটিং এ যদি টোটাল 0.5 করেও এক্সট্রা পায়, সেখানে কিন্তু 2 মার্কস অ্যাডেড হয়ে গেল। এই 2 মার্কস সেটাও অনেকটা অ্যাডভান্টেজ। একদম। এরপরে যেটা দেখবে তোমরা যে প্রেসি রাইটিং খুব ইম্পর্টেন্ট। প্রেসি রাইটিং কেন বলা হচ্ছে বারবার যে এই প্যাসেজ সামারাইজ করা, প্রেসাইজ করা, এটা কিন্তু প্র্যাকটিস না করলে পারবে না। কেন বলা হচ্ছে না, দিস ইজ দ্য পার্টিকুলার থিং উইচ স্পেশালি মানে অ্যাজ অফ এক্সপিরিয়েন্সেস উই হ্যাভ সিন কি পিএসসি এটা সবচেয়ে বেশি কড়াকড়িভাবে চেক করে এবং এটা সবচেয়ে বেশি মানে নজর দেয় যে কেমন প্রেসাইজ করছে। কারণ বিইং অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তোমায় যখন পরবর্তীতে ইউল হ্যাভ টু টেক সাম ডিসিশন অন ইউর ওন, তখন কিন্তু তোমাকে পুরো ব্যাপারটা একটা বড় ব্যাপারকে তোমাকে জট ডাউন করে ছোট্ট করে প্রেসাইজ করতে হবে নিজের মাইন্ডে, কাজের জায়গাতেও। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো চেক করব কি করে? তাহলে আমি একটা স্টুডেন্টকে, একটা ক্যান্ডিডেটকে কীভাবে বিচার করব, কিভাবে জাজ করব? তার এই সার্টেন পয়েন্ট অফ টাইম একটা ছোট্ট জায়গায় ছোট্ট ওয়ার্ডসের মধ্যে সে পুরো বড় ব্যাপারটাকে জট ডাউন করতে পারলো কিনা, এটা কিন্তু আসল টেস্ট করা হয়। সো ইটস অলসো পার্ট অফ সাইকোলজিক্যাল টেস্ট। সো ওয়েন ইউ আর রাইটিং আ প্রেসি, স্পেশালি যেটা হয় স্কুল লাইফ থেকে, যেটা আমরা দেখে এসেছি, আমি দোষ দেবো না, প্রত্যেকেই আমরাও সবাই, টিচারদেরও ভূমিকা থাকা উচিত, আমরা প্রেসাইজ করতে ঠিক করে শেখাই না। ঠিক আছে, এই প্রেসাইজ করতে শেখাতে হবে। আমি একটা প্যাসেজ পেলাম, সেই প্যাসেজটা পড়ে ম্যাক্সিমাম জায়গায় বলে দেওয়া হয় প্যাসেজটাকে 1/3 করে দেওয়া হোক, কিন্তু 1/3 করবে কি করে? তাকে বুঝতে হবে যে সে কিভাবে ওই জায়গা থেকে কোন কোন পয়েন্টগুলো নেবে। 2-3টে জিনিস তো মাথায় রাখতেই হবে যে 1/3 করব, টাইটেল বা হেডলাইন দিতেই হবে, নাহলে কিন্তু প্রেসিতে একদম 0 দেওয়ার অধিকার আছে। হেডলাইন মিস করে গেলাম, প্রেসি লিখে চলে এলাম, আমি ভাবলাম বাহ প্রেসি তো আমি খুব ভালো লিখেছি, কিন্তু হেডলাইন বা টাইটেলটাই দিইনি, ঠিক আছে, একদম 0 হয়ে যেতে পারে। বিকজ ইটস নট মেকিং দ্য ডিফারেন্স বিটুইন সামারি রাইটিং অ্যান্ড প্রেসি রাইটিং। বিকজ ইন সামারি রাইটিং you have got the choice of making the headline or not making, you have got options, কিন্তু প্রেসিতে you don't have any option, তোমায় করতেই হবে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো, এগুলো যদি একটু একটু করে মানে প্রতিদিন প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এটা আর ভুলবে না। মেন পরীক্ষায় গিয়ে টেনশনে, আউট অফ টেনশন অনেক সময় ভুল হয়ে যায়, সেগুলো কিন্তু একদম কন্ট্রোল থাকবে। আর মানে কিপ ইয়োরসেলফ কাম, নার্ভ একদম ধরে রাখো, তোমরা পারবে, তোমরা লিখতে পারবে। ঠিক আছে, এবার যেটা হচ্ছে যে 1/3 যখন লিখছো, 1/3 করার মেন উদ্দেশ্য কী? মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আজে বাজে যে জিনিসগুলো রয়েছে, মানে যেটা আমরা একদম সোজা বাংলায় বললাম যে আজে বাজে জিনিস, সেগুলোকে সরাতে হবে, মেন এক্সট্রাক্টটাকে তুলে নিতে হবে। তাহলে এটা সেই বাড়িতে ওই মুসম্বির রস করে মানে বাকি যে ওই যেগুলো পড়ে থাকলো এক্সট্রাক্টগুলো, ঠিক আছে, পাল্পসগুলো, সিডসগুলো, সেইগুলোকে তুলে ফেলে নিয়ে শুধুমাত্র জুসটাকে বার করা, এটা হচ্ছে প্রেসি রাইটিংয়ের মেন উদ্দেশ্য। তাহলে এই জায়গায় আমি প্রেসাইজ করছি, আমার কাছে একটা প্যাসেজ দেওয়া থাকলে অনেকভাবে দিতে পারে। একটা প্যাসেজ দিয়ে বললো রাইট আ প্রেসি, একটা প্যাসেজ দিয়ে বললো যে ওখানে নিচে একটা প্রেসি সিট দেওয়া আছে, এই প্রেসি সিটটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এটা এরম একটা বক্স থাকবে, ঠিক আছে, বক্স কাট করে দেওয়া হচ্ছে এখন অনেক জায়গাতেই। ওপরে এরকম একটা হেডলাইন থাকবে, মানে হেডলাইন লেখার একটা জায়গা থাকবে। এইখানে তুমি যে হেডলাইনটা লিখছো, এই হেডলাইনটা সিঙ্গেল লাইনে লিখবে। সিঙ্গেল লাইন কেন না, অনেক সময় আমরা দেখি এখানে একটা লাইন করে আবার লাইন ব্রেক করে ওই বক্সের মধ্যে আবার একটা লিখলো, এই দুটো লাইন ভাঙলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে। তার মানে আমি এই জায়গাটাকে যদি আমি কেটে আমি ফ্রেশ করে তোমায় দেখাই যে এরকম এই লাইনে আমি একটা সিঙ্গেল টাইটেল দিচ্ছি, সিঙ্গেল টাইটেলটা একটাই সিঙ্গেল লাইনে হবে, কোনো ডাবল লাইন ব্রেকআপ হবে না, বুঝতে পারলে? সেকেন্ড যেটা হচ্ছে, যদি ওরা অনেক সময় এখানে একটা জায়গা থাকে হেডলাইন বলে এখানে লিখে দেয়, ঠিক আছে, হেডলাইন বলে ওরা লিখে দিল। এই হেডলাইনের পরে তুমি এখানে আর কোনো হেডলাইন মেনশন করতে হবে না, জাস্ট পুট ইউর টাইটেল। পুট ইউর টাইটেল ইন দ্য সেন্স তুমি কীভাবে টাইটেলটা মেক করবে। বি শিওর কি কোনোভাবেই দিস টাইটেল ক্যান নট বি আ সেন্টেন্স, it should not have any kind of verb application, especially finite verb application. Non-finite verb can be there, gerund, participle, infinitive can be there, but finite verb রাখা যাবে না। ওকে, ফাইনাইট ভার্ব রাখলেই কি হচ্ছে, ওটা একটা সেন্টেন্স কনস্ট্রাকশন করছে। সেন্টেন্স কনস্ট্রাকশন যে হবে না তার প্রথম প্রমাণ কি, এখানে কোনো পাংচুয়েশন মার্ক দেওয়া যাবে না।
মানে কোনো ফুল স্টপ দিয়ে ফেলেছো, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ কমপ্লিট এরর। ওকে, তাহলে ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক, অনেক সময় চাইল্ড লেবার বুন অর বেন কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলে, এগুলো হয় না। এগুলো অনেক বাজার চলতি বইতে দেওয়া আছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু এগুলো পিএসসি নিয়মে পরিষ্কার বলা আছে এখানে কোনো এন্ডিং পাংচুয়েশন থাকবে না, বুঝতে পেরেছো? এবং যখন তুমি কোনো সেন্টেন্সে যদি আমার কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কোয়েশ্চেন থাকলেও দেবো না। মানে কি চাইল্ড লেবার বুন অর বেন হেডলাইনে কোনো কোয়েশ্চেন মার্ক দেবো না। আচ্ছা, মানে শুধু সেন্টেন্সে বোঝা যাবে যে এটা কোয়েশ্চেন করা আছে, বাট একদম মার্কিং কোনো কোয়েশ্চেন মার্ক দেবো না, কোয়েশ্চেন মার্ক ফুল স্টপ কোনো কিছু দেবো। এন্ডিং পাংচুয়েশন ফর আ টাইটেল ইজ নট রিকোয়ার্ড। ওকে, when you are entering the main précis you are going to describe your points, সেখানে তুমি যা যা পাংচুয়েশন আছে তুমি দাও। ওকে, এবার যখন সেন্টেন্সটা লিখছো তুমি এই যে বললে চাইল্ড লেবার বুন অর বেন, তুমি বললে ইজ চাইল্ড লেবার আ বুন অর আ বেন, ইজ ইট আ কার্স, এই ধরনের এই যে ইজ ভার্বটা, ফাইনাইট ভার্বটা ইউজ করা যাবে না। যদি কখনো কোনো প্রভাব টাইটেল থাকে, ইন দ্য সেন্স আমি বললাম যে ইউনিটি ইজ স্ট্রেংথ, ইটস আ গিভেন প্রভাব, এটা ফিক্সড, এখানে তুমি ফাইনাইট ভার্ব আনতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, বুঝতে পেরেছো? এবং যেটা মাথায় রাখবে যে প্রভাব টাইটেল কিন্তু অনেক সময় যদি স্পেশালি একটু আনকমন প্রভাব হয়, তখন সবাইকেই তো দেখতে হয়, সবাইকেই আমাদের মনে রাখতে, সব কিছু তো মনে থাকবে না। আমার যদি সন্দেহ হলো, আমি কপি চেকার, আমার সন্দেহ হলো যে এই প্রভাবটা আছে কি নেই একবার মিলিয়ে নিই, তো দিয়ে আমি কি করলাম, গুগল সার্চ করলাম বা আমি ইন্টারনেট সার্চ করে দেখে নিলাম, দেখলাম যে আর্টিকেলটা একটু ভুল দিয়েছো, ঠিক আছে? যেই আর্টিকেলটা তুমি ভুল দেবে, এ ছিল দা দিয়ে দিয়েছো, তাহলে কিন্তু ওই প্রভাব টাইটেলটা জিরো হয়ে যাবে। সুতরাং বি শিওর, বি কনফিডেন্ট ইন চুজিং দ্য প্রভাব ওয়েল। প্রভাবটা যদি না ঠিকঠাক মনে থাকে, ডোন্ট হেজিটেট, প্রভাব টাইটেল ইউজ করবে না সেখানে, একদম বি কনফিডেন্ট। আমি প্রভাব টাইটেল দেবো না, আমি এমনি নর্মাল টাইটেল দেবো, বুঝতে পেরেছো? সঙ্গে কোনো ফাইনাইট ভাব যে রাখছি না, এটা কিন্তু একদম 100% শিওর হয়ে দেখে নেবে। মাঝখানে মানে এগুলো একদম খুঁটিনাটি পয়েন্ট, মাঝখানে কোনো একটা জায়গায় তোমার ড্যাশ দেওয়ার দরকার হয়েছে। তুমি বললে চাইল্ড লেবার ড্যাশ দিয়ে বুন অর বেন, এই ড্যাশটা বা মাঝখানে কোনো কোলন বা কোনো কমা, এটা কিন্তু অ্যালাউড আছে, কিন্তু এই এন্ডিং পাংচুয়েশনটা করা যাবে না টাইটেলের ক্ষেত্রে অনলি, মনে থাকবে? ওকে, সেকেন্ড অফ অল যেটা মনে রাখবে যে যখন তুমি টাইটেল ইউজ করছো, সেই টাইটেলের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের যে ফার্স্ট লেটারগুলো, সেই ফার্স্ট লেটারগুলো কিন্তু ক্যাপস করতে হবে। মানে চাইল্ড লেবার এখানে কি হলো, সি এল ক্যাপিটাল, কিন্তু যদি চাইল্ড লেবারকে আমি হাইফেন দিয়ে দিই, তখন লেবারটা এল স্মল রাখলে কোনো প্রবলেম নেই, বাট যেটা আমাদের নিয়ম যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারকে ক্যাপস করে দেওয়া উচিত। চাইল্ড লেবার বুন অর বেন, বি ক্যাপিটাল, বেনের বি ক্যাপিটাল, মাঝখানে যে কনজাংশন থাকলো অর, ওটাকে তুমি স্মলেই রাখতে পারো, মানে ইন্টারজেকশন, কনজাংশন, প্রেপোজিশন, দিজ আর অ্যালাউড ইন স্মল, কিন্তু বাকি যে মেন রুট ওয়ার্ডগুলো তার ফার্স্ট লেটারগুলো ক্যাপস করবে। ওকে, মানে স্টুডেন্টস বোঝা যাচ্ছে যে একটা কম্পিটিটিভ ফিল্ড এক্সামগুলো অ্যাপিয়ার করতে হলে কত ছোট ছোট বিষয় কত গুরুত্ব দিয়ে ভাবতে হয়, যেটা কিন্তু রাইস এডুকেশন এবং তাদের সিনিয়র টিচাররা তারা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেন। যেমন স্যার আজকে এত ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, যেগুলো হয়তো অনেকেই আমরা জানতাম না বা অনেকে জানি, নতুন করে জেনে নিচ্ছে। স্যার প্রেসি রাইটিংয়ের আরও ডিটেলসে যাবো, তবে একটা ছোট্ট ব্রেকের পর। একটা ব্রেক নেওয়ার সময় হয়েছে, ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।